প্রবাহীর গতিবিদ্যা, তো এটা হচ্ছে বস্তুর ধর্ম ও তরঙ্গ, অনার্স প্রথম বর্ষে। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েভস, তো এটা চতুর্থ অধ্যায় প্রবাহীর গতিবিদ্যা। তো তারই খুব সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়ে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ইন্টারমিডিয়েটের সাথে কোনো সম্পর্কযুক্ত নেই, তার কারণে এটা একটু তুলনামূলক কঠিন লাগবে এর পূর্ববর্তী 3 অধ্যায় থেকে। তো প্রথমে আছে সমরেখা প্রবাহ। সমরেখা প্রবাহ কি? প্রবাহীর বিভিন্ন অণু যদি এর গতিপথে সমান্তরালভাবে চলে, ধরো এই যে হলো একটা গতিপথ, তো এই গতিপথে প্রবাহী এর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, যদি সমান্তরালে অর্থাৎ এর গতিপথ অর্থাৎ এই পাইপের সমান্তরালে যদি চলে, তবে সেক্ষেত্রে একে সমরেখা প্রবাহ বলে। এবং সমরেখা প্রবাহ ক্ষেত্রে তরল এভাবে এঁকে বেঁকে যায় না, কিন্তু আমরা যখন পানির ট্যাপ ছাড়ি তখন দেখি যে স্পিড অর্থাৎ ট্যাপের যখন চাপ বেশি থাকে তখন এই কলের নল থেকে, এই হলো কলের নল, এখান থেকে পানি ছিটকে ছড়িয়ে যায়, ছড়িয়ে আবারও চুপসে যায়। তো এটা হয় রোনাল্ডের সংখ্যার কারণে। রোনাল্ডের সংখ্যা 1000-এর বেশি হলে এমনটি ঘটে। তো এটি হলো অসমরেখা প্রবাহ। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা কিরূপ পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায় এবং তরলের সান্দ্রতা হ্রাস পায়। সান্দ্রতার গুণাঙ্কের একক। সান্দ্রতার গুণাঙ্কের একক, সান্দ্রতা হলো ইটা এবং একে প্রকাশ করা হয় a × f/ddx of v। সেক্ষেত্রে আমরা সবগুলো লিখলাম, f বল, a ক্ষেত্রফল, আর ddx of v দূরত্ব ভাগ সময় স্কয়ার, এবং তাকে আমরা লিখলাম ডাইন্স অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ডাইন সেন্টিমিটার সেকেন্ড সেন্টিমিটার, পাওয়া গেল ডাইন পার সেন্টিমিটার সেকেন্ড। সুতরাং সান্দ্রতার গুণাঙ্কের একক হলো ডাইন সেকেন্ড বর্গ, ডাইন সেকেন্ড অথবা বর্গ সেমি বা ডাইন সেকেন্ড অথবা সেমি স্কয়ার, অথবা এর একককে আমরা লিখতে পারি ml ইনভার্স t ইনভার্স। পয়সলের সংশোধিত সমীকরণ। পয়সল, এটা হলো পয়সল এই সমীকরণটা দিয়েছিল বিভিন্ন তরল রিলেটেড ইঞ্জিনিয়ারিং কাজ, যেমন বাঁধ নির্মাণ করা, পানি প্রকল্প করা, সেচ প্রকল্প করা, এসব প্রকল্পের ক্ষেত্রে আমরা পয়সলের সংশোধিত সমীকরণটি ব্যবহার করি। পয়সলের সংশোধিত সমীকরণটি হলো ইটা সমান পাই ρ1a টু দি পাওয়ার 4/8b। এখানে a আলফা, a হলো ধ্রুবক, একটি ধ্রুব সংখ্যা, এবং v হলো আয়তন, p1 হলো তরলের ঘনত্ব, পাই তো পাই অর্থাৎ ধ্রুবক, এখানেও পাই, a রো হলো অন্য একটি ঘনত্ব এবং v হলো আয়তন। পয়সুলির সমীকরণের ত্রুটি দুটি কি কি? পয়সুলির সমীকরণের দুটি ত্রুটি ছিল, একটি হলো ত্রুটি গতিশক্তিজনিত ত্রুটি এবং অন্যটি হলো ত্বরণজনিত ত্রুটি, অর্থাৎ গতিশক্তি এবং ত্বরণ পরস্পর রিলেটেড। সেই ক্ষেত্রে আমরা এখানে বললাম যে গতিশক্তিজনিত ত্রুটি এবং ত্বরণজনিত ত্রুটি। এবার সান্দ্র তরলের মধ্য দিয়ে পতনশীল একটি ক্ষুদ্র গোলকের বেগের জন্য সৃষ্টি স্টোকসের সমীকরণটি হলো, এই হলো স্টোকসের সমীকরণ, mu equals to 2a² মাইনাস রো মাইনাস সিগমা জি বাই ইটা। এটি হলো স্টোকসের সমীকরণ। তো এখানে আমাদের প্রতিপাদন চাওয়া হয়নি, এই জন্য আমরা প্রতিপাদন উল্লেখ করিনি, আমরা সরাসরি সূত্রটি লিখে দিব যেহেতু ক নাম্বার প্রশ্ন। নিউটনীয় এবং অনিউটনীয় তরল কাকে বলে? যে সকল তরল এই সমীকরণটিকে মেনে চলে, সমীকরণটি নিচে আমি দেখাতে পাচ্ছি না, সমীকরণটি হলো f/a ইকুয়ালস টু ইটা ইন্টু ddy অফ v। তো যে সকল তরল এই সমীকরণটিকে মেনে চলবে তাদেরকে বলা হবে নিউটনীয় তরল, এবং যারা মানবে না তাদেরকে বলা হবে অনিউটনীয় তরল। অনিউটনীয় তরলের ক্ষেত্রে ইটা এর মান কিসের উপর নির্ভর করে? অনিউটনীয় তরলের ওপর ইটা এর মান ব্যাগের উপর নির্ভর করে। তেল ও মধুর কোনটির সান্দ্রতা বেশি? তেল ও মধুর কোনটির সান্দ্রতা বেশি? অবশ্যই মধুর সান্দ্রতা বেশি। সান্দ্রতা মানে বাধা প্রদানকারী বল।
ধারারেখ প্রবাহ কাকে বলে, অর্থাৎ সমরেখ প্রবাহ বা স্থির প্রবাহ একই ধারারেখ প্রবাহ বলে। আমরা একটু আগে যেটা পড়েছি ওইটাই হবে। সমপ্রবাহ বা অসম প্রবাহ কাকে বলে, যা গতিপথের সাথে সমান্তরালে প্রবাহিত হয় তাকে সমরেখ প্রবাহ, এবং যা গতিপথের সাথে অসমভাবে প্রবাহিত হয় তাকে অসম প্রবাহ বলে। রেনল্ডের সংখ্যা কত হলে একটি প্রবাহ শান্ত হয়? 1000-এর কম হলে আপনার ট্যাপের পানি সমান্তরালে পড়বে। আর রেনল্ড সংখ্যা 1000-এর বেশি হলে, অর্থাৎ সমীকরণ 1000-এর বেশি হলে আপনার তরলের প্রবাহ বিক্ষিপ্ত অর্থাৎ বিক্ষিপ্তভাবে হবে। অসম প্রবাহ কাকে বলে একটু আগেই আমরা পড়েছি। পয়েস কি? পয়েস হলো সিজিএস পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক। পয়েস হলো সিজিএস পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক। একক পয়েসের সংজ্ঞা দাও। একক পয়েসের সংজ্ঞা: একক বেগ অবক্রমে গতিশীল কোনো প্রবাহী 1 সেন্টিমিটার কিউব ক্ষেত্রফলের উপর প্রবাহীর স্তরে স্পর্শক বরাবর ডাইন পরিমাণে সান্দ্র বল ক্রিয়া করলে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক 1 পয়েস বলে। বেগে অবক্রম গতিশীল কোনো প্রবাহীর 1 সেন্টিমিটার কিউব ক্ষেত্রফলের উপর প্রবাহীর স্তরের স্পর্শক বরাবর ডাইন পরিমাণে সান্দ্র বল ক্রিয়া করলে ওই প্রবাহীর সান্দ্রতার গুণাঙ্ককে 1 পয়েস বলে। পানি ও তুতের দ্রবণ প্রগতির ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য? পয়সলির পদ্ধতি। সংকট বেগের সূত্র লিখো। সংকট বেগের সূত্রটি হলো, বিজ্ঞানী রোনাল্ড সংকট বেগের ক্ষেত্রে নিম্নোক্ত তিনটি সূত্র প্রস্তাব করে। 1 নম্বর, তরলের সংকট বেগ তার সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। তরলের সংকট বেগ এর ঘনত্বের ব্যস্তানুপাতিক। তরলের সংকট বেগ তরল যে নলে প্রবাহিত হয় তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তিনটি সম্পর্ক উল্লেখ করেছেন কি? তরলের সংকট বেগ তার সান্দ্রতার গুণাঙ্কের সমানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, এবং যে নল দিয়ে প্রবাহিত হচ্ছে সে নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। সান্দ্রতা গুণাঙ্কের রাশিমালা লিখো। সান্দ্রতা গুণাঙ্কের রাশিমালা: কোনো প্রবাহীর দুইটি স্তরের মধ্যে বেগ অবক্রম ddx হলে যদি প্রবাহী এ ক্ষেত্রফলের ওপর এর স্তরসমূহ স্পর্শক বরাবর f সান্দ্র বল ক্রিয়া করে তবে সান্দ্রতার গুণাঙ্ক হবে ইটা সমান f/a ইন্টু ddx of v। রেনল্ডের সংখ্যার মান কত? সিলিন্ডার আকৃতি, সরু নলের সংকট বেগ সংশ্লিষ্ট রেনল্ডের সংখ্যার মান প্রায় 2000। স্টোকসের সমীকরণটি লিখো। স্টোকসের সমীকরণ: স্টোক বলেছে রো ঘনত্ব ব্যাসার্ধ গোলকের ওপর সিগমা ঘনত্ব এবং ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল হলে প্রান্তিক বেগের রাশিমালা হবে। প্রান্তিক বেগ জিনিসটা কি? প্রান্তিক বেগ বলতে বোঝায় কোনো বস্তুকে যদি কোনো তরল বা প্রবাহীর মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে অভিকর্ষ ত্বরণ কিছুক্ষণ পর অভিকর্ষ ত্বরণ এবং ঊর্ধ্বমুখী বল পরস্পরকে নাকচ করে দিবে, এবং যার ফলে বস্তুটি স্থির থাকার কথা কিন্তু বস্তুটি তার গতি জড়তার জন্য স্থির না থেকে ধীরে ধীরে নিচে পতিত হতে থাকবে। তো ওই গতিকেই বলা হয় প্রান্তিক বেগ। তো বিজ্ঞানী স্টোকস এই প্রান্তিক বেগের একটি রাশিমালা দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রান্তিক বেগ আমরা কিভাবে নির্ণয় করব? তো এখানে জি অভিকর্ষ ত্বরণ, এই সমীকরণকে স্টোকসের সমীকরণ বলা হয়। যেহেতু স্টোকস দিয়েছে সেক্ষেত্রে স্টোকসের সমীকরণ। পয়সুলির সমীকরণটি লিখো। আমরা একটু আগে পয়সুলি সম্পর্কে জেনে এসেছিলাম, এবার পয়সুলির সমীকরণ কি তা জানবো। ব্যাসার্ধ এ দৈর্ঘ্য L বিশিষ্ট কোনো কৌশিক নলের দুই প্রান্তে চাপের পার্থক্য P তে এইটা সান্দ্রতা ও গুণাঙ্ক বিশিষ্ট কোনো তরল প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন V সমান পাই রো a⁴/8 ইটা L। এটাই কৌশিক তরল প্রবাহের পয়সুলির সমীকরণ নামে পরিচিত। তো এটাই হলো পয়সুলির সমীকরণ নামে পরিচিত। তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্কর পদ্ধতি নির্ণয়ের পদ্ধতি কি কি? দুটি পদ্ধতিতে সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করা যায়, স্টোকসের পদ্ধতিতে এবং পয়সুলির পদ্ধতিতে কোনো তরল পদার্থের সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করা যায়। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আমরা যখন গ্যাসীয় ক্ষেত্রে বলেছিলাম তখনই আমরা তরলেরটা বলে দিয়েছিলাম যে তরলের ক্ষেত্রে সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রা বাড়লে তার সান্দ্রতা কমবে।
অর্থাৎ পরস্পর ব্যস্তানুপাতিক। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণটি লিখো। তো এটা হলো তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণ, এবং এই সমীকরণে এটা টি ধারা বোঝানো হয়েছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতা গুণাঙ্ক, এটা নট দ্বারা বোঝানো হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতা গুণাঙ্ক, এবং 1 তো ধ্রুবক সংখ্যা আমরা জানি, এখানে আলফা এবং বিটা হলো ধ্রুবক, এবং টি হলো তাপমাত্রা। গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আমরা একটু আগেই পড়েছিলাম। বর্ণালীর সমীকরণ লিখো। বর্ণালী না, এটা হলো বার্নৌলির সমীকরণ। কোনো নলের দুটি মুখের চাপ পার্থক্য পি এবং উচ্চতা এইচ হলে, এবং নলের যে কোনো ছেদে অসংলগ্ন প্রবাহের ধাররেখা প্রবাহ ভি হলে বার্নৌলির সমীকরণকে সেক্ষেত্রে লিখতে পারি পি বাই রো প্লাস জিএইচ প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। এখানে রো হলো অসংলগ্ন প্রবাহীর ঘনত্ব। গ্লিসারিনের সান্দ্রতা কত? গ্লিসারিনের সান্দ্রতা 0.85 নিউটন NS m ইনভার্স 1। তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব। তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব পরিলক্ষিত। চাপ বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতাও বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। আর গ্যাসের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। গ্যাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। গ্যাসের ক্ষেত্রে কোনো পরিবর্তনই হবে না, যেমনটা তেমনই থাকবে। ভেঞ্চুরিমিটার কি? যে যন্ত্রের সাহায্যে কোনো অসম প্রস্থচ্ছেদের নলের মধ্য দিয়ে তরলের ধারারেখা প্রবাহের হার নির্ণয় করা হয় তাকে বেঞ্চুমিটার বলা হয়। বেঞ্চুমিটার দ্বারা এটা পরিমাপ করা হয় যে একটি নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত পরিমাণে জল প্রবাহিত হচ্ছে বা তরল পদার্থ প্রবাহিত হচ্ছে। তরলের সান্দ্রতার সহগ লিখো। তরলের সান্দ্রতার সমীকরণ, সহগ সমীকরণটি হলো লগ ইটা এ প্লাস বি বাই টি। লগ ইটা এ প্লাস বি বাই টি। কোন আনুভূমিক নলে বার্নৌলির সমীকরণ লিখো। কোন আনুভূমিক নলে বার্নৌলির সমীকরণ দুই প্রকারে লেখা যায়। টরিসেলির উপপাদ্য বিবৃতি করো। টরিসেলির উপপাদ্য নিম্নে বিবৃত করা হলো: কোনো তরলপূর্ণ পাত্রের নিচে ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ নির্গত তরলের বেগ অভিকর্ষের প্রভাবে তরলের মুক্ত পৃষ্ঠ হতে বিনা বাধায় ওই ছিদ্র পর্যন্ত পতিত বস্তুর প্রাপ্ত বেগ। অর্থাৎ একটা নল আছে, এই নলের গোড়ায় একটা ফুটা আছে এবং এই পর্যন্ত তরলে ভর্তি, এটি হলো তরল। এখানে বলা হয়েছে এই মুহূর্তে এই ফোঁটাটার বেগ, অর্থাৎ যখন তরলের এই বেগ পড়বে তখন ওটার বেগ কত হবে ওই মুহূর্তে, ওটা বলা হয়েছে যে এইখান থেকে একটি তরল বিন্দুকে এই পর্যন্ত আসতে অভিকর্ষ ত্বরণের কারণে যে পরিমাণে বেগ বৃদ্ধি পাবে, এইখান থেকে ওই তরলের ফোঁটাটি একই পরিমাণ বেগ নিয়ে নিচের দিকে পতিত হতে থাকবে। এটাই বলা হয়েছে টর্সেলের উপপাদ্য থেকে। সান্দ্রতা কাকে বলে এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি। প্রবাহী যে ধর্মের কারণে এর মধ্যে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ এক তলের সাথে আরেক তল বাধা সৃষ্টি হয়, তাকে সান্দ্রতা বলে। যার সান্দ্রতা যত বেশি তার বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি। যেমন পানি থেকে তেলের সান্দ্রতা বেশি। ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহের সংজ্ঞা দাও। ধারারেখা বা শান্ত প্রবাহ হলো যা সমান্তরালভাবে অগ্রসর হয় গতিপথের সাথে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আমরা 3-4 বার দেখলাম। রেনল্ড সংখ্যা কি? রেনল্ড সংখ্যা আমরা একটু আগে দেখেছিলাম যে রেনল্ড সংখ্যার মান 1000-এর কম হলে তরল, আমরা একটু আগে দেখেছিলাম রেনল্ড সংখ্যা 1000-এর কম হলে তরল সমরেখ হয়, অর্থাৎ শান্ত হয়। তো এই সংখ্যাটি বের করা হয় VC equals to, অর্থাৎ V of C equals to K of N by E to the power pi। এখানে K একটি ধ্রুবক, একে রেনল্ডের সংখ্যা বলা হয়, অর্থাৎ এর মাধ্যমে রেনল্ড সংখ্যা আমরা নির্ণয় করি। প্রান্তিক বেগ কি? আমরা একটু আগে দেখেছি প্রান্তিক বেগ কি। প্রান্তিক বেগ হলো একটি চৌবাচ্চায় তরলে পূর্ণ, ধরো এই পর্যন্ত তরল আছে, তো এগুলোর ভিতরে সব তরল,
তো এখানে একটি বস্তু নিম্নজিত আছে, তো এই বস্তুটা যে আদিবেগ নিয়ে আসবে এবং ত্বরণ থাকবে তা এই তল বরাবর আস্তে আস্তে ফুরিয়ে যাবে, কারণ আমরা জানি যে তরল একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই ঊর্ধ্বমুখী বলের কারণে। কিন্তু তারপরে দেখা যায় যে কঠিন বস্তুটি অর্থাৎ ওই বস্তুটি ধীরে ধীরে অর্থাৎ পূর্বে যে গতিতে ছিল সেই গতিতে না, তার চেয়ে কম গতিতে আস্তে 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 একবারে তলানিতে পড়ে। তো এই যে এতটুকু বেগ যে হলো তা হয়েছিল বস্তুটির গতি জড়তার কারণে। তো এইটুকু পথ যে বেগে অতিক্রম করেছে তাকেই বলা হয় মূলত প্রান্তিক বেগ। কোনো তরলের বিক্ষিপ্ত প্রবাহ সংজ্ঞা আমরা জানি, সান্দ্রতার গুণাঙ্ক কাকে বলে? একক বেগে অবক্রমে গতিশীল কোনো প্রবাহী একক ক্ষেত্র ফলে প্রবাহীর তরলের স্পর্শক বরাবর যে পরিমাণে সান্দ্র বল ক্রিয়া করে তাকে সান্দ্রতার গুণাঙ্ক বলে। প্রান্তিক বেগ কাকে বলে? ক্রান্তি বেগ আর প্রান্তিক বেগ এক কথাই। ধারারেখ প্রবাহ ও বিক্ষিপ্ত প্রবাহের সংজ্ঞা দাও। এটা আমরা অনেক আগেই পড়েছিলাম। ধারারেখ প্রবাহ মানে যেটা সমপ্রবাহ, আর বিক্ষিপ্ত যেটা অসমপ্রবাহ। এই যে নিচে আবার সমপ্রবাহ অসমপ্রবাহ দেওয়া আছে, তো এক কথায় এটা আমরা পড়বো না। একই ধারারেখ প্রবাহ কি প্রবাহ বা শান্ত প্রবাহ, দেখছো শান্ত প্রবাহ। গতিকালে প্রবাহের বিভিন্ন স্তর যদি পরস্পরের সমান্তরাল অনুপাত অনুসরণ করে তবে তলটি শান্ত হয়, অর্থাৎ বিক্ষিপ্ত হয় না, তাকে সমরেখা প্রবাহ বলে। এবং অসমরেখা প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ তার বিপরীত হবে। তো এগুলো ছিল আমাদের মূলত 4 অধ্যায়, অর্থাৎ অধ্যায় 4 প্রবাহীর গতিবিদ্যা। এই সম্পর্কে ফ্লুইড ডাইনামিক্স এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো জানা খুবই অন্তত জরুরি। এবং এখানে কয়েকটি নতুন সূত্র এবং সমীকরণ দেখেছি যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে কখনোই পড়িনি, সেই কারণে আমাদের এটা একটু কঠিন লাগছে হয়তো, তবে সময়ের সাথে সাথে এটাও আমাদের সহজ লাগবে।